স্টুডেন্টস, আমি তোমাদের সুস্মিতা ম্যাম। আজকে আমি তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আলোচনা করব। প্রথমেই কবি শঙ্খ ঘোষ সম্পর্কে তোমাদের দু একটি কথা বলি। কবি শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি শৈশবের লেখাপড়া করেন। তারপর বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার পর সপরিবারে তারা কলকাতায় চলে আসেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে লেখাপড়া করেন এবং পরবর্তীকালে তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি। এরপর একের পর এক প্রকাশিত হয় তার লেখা বিভিন্ন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আর তোমাদের এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল গ্রন্থ বা মূল কাব্যগ্রন্থ হলো জলই পাষাণ হয়ে আছে। এর রচনাকাল হলো 2001 থেকে 2003 খ্রিস্টাব্দ, মানে এই কাব্যগ্রন্থের কবিতাগুলি এই সময়কালের মধ্যে রচিত হয়েছিল। তো স্বাধীনতা পরবর্তী সময়ে কবি শঙ্খ ঘোষের কবিতায় সমকালীন সমাজ সর্বদাই প্রতিফলিত হয়েছে। তিনি এই বিপন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খুঁজে পেয়েছেন আশার মন্ত্র। এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। বর্তমান বিশ্বে যুদ্ধ, দাঙ্গা, সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে মানুষ নিঃসঙ্গ, বিধ্বস্ত। কবি যেন বর্তমান সময়ের অন্ধকার এই দিকগুলি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে চেয়েছেন। আজকে মানুষের চলার পথের দুদিকে ধস ও গিরিখাতের মতো বিপদ আর প্রতিকূলতা। তার মাথার উপরে ছাদ নেই, প্রতি মুহূর্তে হানাদারি শত্রুর ভয়ে সে ভীত। কাছে দূরে অর্থাৎ এই হিংসাশ্রয়ী পৃথিবীতে যত্রতত্র যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে বিভিন্ন হিংসাত্মক রক্তাক্ত ঘটনা। শিশুদের সব সাধারণ মানুষকে আজ অনুতপ্ত, বিধ্বস্ত করে তুলছে। যেখানে শিশুদেরই আমরা নিরাপত্তা দিতে পারছি না, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? ইতিহাসে ঠাঁই না পাওয়া এইসব মানুষের কাছেই সমস্ত পৃথিবীটাই এখন জীবনোন্মৃত হয়ে আছে। বাঁচা মরার ভেদাভেদ রেখার মাঝখানে যেন দাঁড়িয়ে আছেন। কিন্তু কবি চেয়েছেন যে ইতিহাসে উপেক্ষিত এই মানুষগুলি যেন একত্রিত হন, ঐক্যবদ্ধ হন। কেননা তিনি জানেন এখনও কিছু শুভ বোধ সম্পন্ন মানুষ সমাজে রয়েছে। তাদেরকে নিয়েই কবি বেঁধে বেঁধে থাকার স্বপ্ন দেখেন। বিবেকবান শক্তিকামী মানুষের ঐক্যবদ্ধতার শক্তি এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে পারবে। এবার কবিতাটি পাঠ করে আমরা আলোচনা করব। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। ধস, গিরিখাত, বোমারু ও হিমানির বাঁধ এসব রূপকের সাহায্যে কবি বর্তমান সমাজে মানুষের নিরাপত্তাহীনতার কথাই বোঝাতে চেয়েছেন। ডাইনে বাঁয়ে, মাথার উপর, পায়ের নিচে বিপদ সর্বত্র। তার মুক্তির কোনো পথ নেই। তা আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। ঘর ঘর নিরাপত্তার প্রতীক, সেই ঘরই যেন উড়ে গেছে। কাজেই মানুষ আর নিরাপদ নয়। শিশুরাও আজ নৃশংসতার বলি। কারণ শিশুরা হচ্ছে আমাদের ভাবি প্রজন্ম। সে আকাঙ্ক্ষিত মানুষ ভাবে মনুষ্য প্রজন্মই বুঝি শেষ হয়ে যাবে, কেননা শিশুদেরই তো আমরা নিরাপত্তা দিতে পারছি না। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? তখনই মানুষের মনে একটা সংশয় দেখা দিয়েছে। তাদের মনে হচ্ছে যখন শিশুদেরই আমরা নিরাপত্তা দিতে পারছি না, তাহলে আমাদেরও কি বেঁচে থাকা সম্ভব? সাধারণ মানুষের এই শঙ্কার কারণটি অত্যন্ত মর্মগ্রাহী।
কারণ যেখানে আমরা আমাদের শিশুদের অস্তিত্ব রক্ষায় অপারগ, যেখানে প্রাণঘাতী হানাহানির শিকার হচ্ছে শিশুরা, সেখানে নিজেদের অস্তিত্বের প্রশ্নটিও অর্থহীন হয়ে যায়। কারণ কবি কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে থাকাকে ঘৃণা করেছেন। কবি চেয়েছেন মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাঁচার মতো বাঁচুক। আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন সঙ্ঘবদ্ধ হওয়ার জন্য। এই আমন্ত্রণ বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর গৃহহীন, অসহায়, নিরন্ন সাধারণ মানুষদের প্রতি। কিন্তু আশাবাদী কবি তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন। তাই কবি এই আমন্ত্রণ জানাচ্ছেন। কবি নতুন পৃথিবীর স্বপ্ন দেখেন। হানাদারি শত্রুর আক্রমণে মানুষ আজ গৃহহীন। বাদ যায়নি শিশুরাও। মানুষের অস্তিত্ব বিপন্ন। সমগ্র পৃথিবীটাই এখন জীবনোন্মৃত হয়ে রয়েছে। আর এখানেই তো কবির দায়বদ্ধতা। তাই এরকম সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। বর্তমানে এক ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা চলেছি। আমরা গৃহহারা, এমনকি ধ্বংসের হাত থেকে শিশুদেরও রক্ষা করতে পারিনি। তাই এই রকম সাধারণ নিপীড়িত মানুষদের কোনো ইতিহাস নেই। কারণ ইতিহাস সবসময় সমাজের উচ্চ শ্রেণী মানুষের কথা বলে। সমাজের উচ্চ শ্রেণী রাজা বাদশাহ তাদের কথা ইতিহাসে লেখা থাকে। আর সাধারণ নিপীড়িত মানুষ হচ্ছে ইতিহাসে উপেক্ষিত। কারণ ইতিহাস নিয়ন্ত্রিত হয় ক্ষমতাবানদের দ্বারা। কারণ সাধারণ মানুষের অস্তিত্বটাই যেখানে তুচ্ছ, সেখানে চিরকাল অবজ্ঞা আর উপেক্ষাই তার প্রাপ্য। তাই সাধারণ মানুষ হয় ইতিহাসহীন, নয় অস্পষ্ট ইতিহাসের আড়ালে তারা তাচ্ছিল্যের সামগ্রী হয়ে আছে। আমরা ভিখিরি 12 মাস। এই 12 মাসে ভিখিরি বলতে কবি মানুষের এক মানসিক দৈন্যের কথাও বলেছেন। কবির মতে নানান প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে। কারণ চারিদিকেই তো তার বিপদের হাতছানি, চারিদিকে মৃত্যুর হাতছানি। সে পথহারা। তার মানসিক দৃঢ়তাও যেন হ্রাস পেয়েছে। তার প্রকৃত ইতিহাসের প্রতিফলন হয়নি জেনেও সে নিশ্চুপ হয়ে আছে। এইভাবেই ভীরু সাধারণ মানুষের অবহেলিত মানসিক দৈন্যের কথা বলতে গিয়েই কবি বলেছেন যে আমরা ভিখিরি 12 মাস। এইভাবে উপেক্ষিত হতে হতে, অবহেলিত হতে হতে সাধারণ মানুষ যেন 12 মাসে ভিখিরিতে পরিণত হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবি বলতে চেয়েছেন যে আজকের এই যুদ্ধ দাঙ্গা বিধ্বস্ত পৃথিবীতে মানুষ দিশেহারা, তার হাত পা বাঁধা। গৃহহীন, ইতিহাস বিস্মৃত এই নিরন্ন মানুষগুলি নিজের ভাবী প্রজন্মকেও রক্ষা করতে পারেননি। তাই তারা বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছে। সমস্ত পৃথিবীটাই তাদের কাছে জীবনোন্মৃত হয়ে আছে। তাদের কাছে সংশয় দেখা দিয়েছে, পৃথিবী কি আদৌ কি বেঁচে আছে? আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কারণ এই সাধারণ মানুষ, আপাত তুচ্ছ, বঞ্চিত, নিপীড়িত সাধারণ মানুষের কথা কে জানে? কেউ তো জানতে চায়ও না। তারা উপেক্ষিত। তারা চোখ মুখ ঢাকা অবস্থায় ইতিহাসে স্থান পায়। সাধারণ মানুষের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার প্রশ্নটা চিরকালই রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে। যুদ্ধবাজ রাষ্ট্রনেতারা চিরকাল ধরে সাধারণ মানুষের প্রাণ হরণ করে চলেছে। মৌলবাদী ধর্মগুরুর দল হিংসা হানাহানিতে সাধারণ মানুষকে প্ররোচিত করে চলেছে। আজও সীমাহীন লোভে ধনী দরিদ্রকে শোষণ করছে। সাধারণ মানুষের বেঁচে থাকা যেন ক্ষমতাবানদের ইচ্ছাধীন। তাই
শাসকের দরজায় ভিখারির মতো 12 মাস জীবন ধারণের জন্যই তারা উপেক্ষিত। তাই কবি বলেছেন এখানে যে তাদের কথা কেউ জানে না, তাদের কথা জানার প্রয়োজন কেউ রাখে না, তারা এইভাবেই উপেক্ষার শিকার। কিন্তু এত হতাশার মধ্যেও কবি আশাবাদী। কিন্তু কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি, তবু তো কজন, এই কজন কারা? এই কজন হলো কিছু শুভ বোধ সম্পন্ন মানুষ, কিছু শুভ বোধ সম্পন্ন মানুষ, যারা এখনো পর্যন্ত নানান প্রতিকূলতার মধ্যেও বিবেকবান যে কয়েকজনের অস্তিত্ব আছে, কবি তাদের নিয়ে প্রতিরোধের আশায় এই উক্তি করেছেন। কবি বলেছেন যে এই বিচ্ছিন্নতা, আগ্রাসন, হিংসা, এই অসহিষ্ণুতা, এই লড়াই হচ্ছে চিরকালের। কিন্তু এই অশুভ শক্তির প্রভাব দীর্ঘদিন সারা জীবন তো চলতে পারে না। এই প্রতিকূলতার মধ্যেও তাদের মধ্যে যতটুকু প্রতিরোধের ক্ষমতা আছে সেটুকুকে নিয়ে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাই এই শুভ বোধ সম্পন্ন, বিবেকবান, হৃদয়বান মানুষদের কবি আমন্ত্রণ জানিয়েছেন। কবি বলেছেন, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি ঐক্যবদ্ধ হয়ে, সঙ্গবদ্ধ হয়ে সকলকে একই সূত্রে বাঁধতে চেয়েছেন। কবি বলেছেন যে প্রতিকূলতাই জীবনের শেষ কথা নয়, প্রতিকূলতাই জীবনের শেষ কথা নয়। বিপদে বাঁধা মানব জীবনের বিপদ বা বাঁধা মানব জীবনের অঙ্গ হলেও তা থেকে উত্তরণের পথ মানুষকেই খুঁজে নিতে হবে। আতঙ্কগ্রস্ত মানুষের প্রশ্নকে কবি তুলে ধরেছেন। কবি শঙ্খ ঘোষ তার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মাধ্যমে মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন যে প্রতিকূলতা, অসহায়তা, বঞ্চনা ও সংশয়ের মাঝেও সঙ্গবদ্ধ হতে হবে। কারণ একতা, সম্প্রীতি ও সম্মিলিত শক্তির কাছে উদ্ধত শক্তিকে নতজানু হতেই হয়। এটাই সভ্যতার ইতিহাস। সুতরাং আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এই অন্ধ, নিঃস্ব ও ফুরিয়ে যাওয়া পরিস্থিতি থেকে কবি পরিত্রাণের পথ খুঁজেছেন সঙ্গবদ্ধতায়। মানবীয় বিশ্বাসে হাতে হাত রেখে, পারস্পরিক সাহচর্যে যদি একাত্ম হওয়া যায়, ঐক্যবদ্ধ হওয়া যায়, তাহলেই বেঁচে থাকাটা আর একটু সহজ ও গভীর হয়। কারণ মানবীয় সম্পর্কের আন্তরিক বন্ধনই পারে শাসক কিংবা ক্ষমতাবানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করতে। তাই কবি এইভাবেই বিপন্ন সময়ের সংশয় ও নৈরাশ্য ডিঙিয়ে মুক্তির উপায় খুঁজেছেন। মানুষ একসাথে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে থাকতে পারলেই মানুষ সমস্ত বিপদ, বিচ্ছিন্নতা থেকে মুক্তি পাবে।